أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। আমরা গতকালকে আলোচনা করছিলাম 337 ধারা থেকে 339-এর খ ধারা পর্যন্ত। আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করব 340-এর পরে, 340 থেকে 341-42 ধারা, এগুলো আজকে ইনশাল্লাহ আলোচনা করব। তারপর প্রথম আমরা একটু রিভিশন করব, আগের যে পড়াগুলো ছিল এগুলো একটু রিভিশন করব। আপনারা একজন একটু বলেন 1 ধারা থেকে 100 ধারা পর্যন্ত। কালকে 100 ধারার পর থেকে হয়েছিল, আজকে হবে 1 থেকে 100 ধারা পর্যন্ত। একজন বলেন। এনামুল ভাই বলেন। উম ফৌজদারি কার্যবিধির ধারা এক আছে বিধির শিরোনাম ও কার্যকারিতার সীমা। এই আইন ফৌজদারি কার্যবিধি নামে অবহিত হবে এবং 1898 সালের 1 জুলাই সমগ্র বাংলাদেশে কার্যকরী হবে। এটা হলো 2। আর চার চারের ক হলো অ্যাডভোকেট, আর ডাবল ক হলো অ্যাটর্নি জেনারেল। আর চারের খ ও জামিনযোগ্য জামিনের অযোগ্য অপরাধ। চারের গ হলো অভিযোগ। চারের বহির্কার্য নালিশ। চারের ট হলো অনুসন্ধান। ঠ হলো তদন্ত। চ হলো আমলযোগ্য অপরাধ। ড হলো আমলের অযোগ্য অপরাধ। আর ত হলো ও, থানার ভারপ্রাপ্ত অফিসার নাকি স্যার। আর দন্তন মধ্যন হলো অপরাধ। আর দন্তন হলো পাবলিক প্রসিকিউটর। আর বড় হাতের দ হলো থানা। স্যার পাঁচ হলো দণ্ডবিধির অধীনে বিভিন্ন তদন্ত অনুসন্ধানের অপরাধের বিচার। একে আছে তিনটা আর কি, ফৌজদারির অধীনে বিচার হবে দণ্ডবিধি, অন্যান্য আইন এবং নতুন কোন আইন যদি বলবৎ থাকে সবকিছু। নতুন আইন বলবৎ থাকলে নতুন আইন অনুসারে বিচার হবে। আর ছয় হলো আদালতের শ্রেণীবিভাগ। আর নয় হলো দায়রা আদালত। 10 নির্বাহী ম্যাজিস্ট্রেট। 11 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। 12 হলো স্পেশাল ম্যাজিস্ট্রেট। 22 মফস্বল এলাকার জন্য জাস্টিস অব দ্য পিস। 25 পদাধিকার বলে জাস্টিস অব দ্য পিস। 31 আদালতের বিচার বিভাগের ক্ষমতা। হাইকোর্ট, দায়রা আদালত, অতিরিক্ত আদালত, যুগ্ম আদালত, মানে বিচার ক্ষমতা আর কি আদালতের। 35 একই মামলায় বিভিন্ন অপরাধের শাস্তি। 35-এর ক দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল কারাবাস করলে তখন বিচার কারাবাস মেয়াদকাল বাদ দিতে হবে। পরে হলো 42 জনসাধারণ যখন ম্যাজিস্ট্রেট বা থানার অফিসারকে পুলিশ অফিসারকে সাহায্য করবে, দুইটা শর্ত আছে। একটা হলো ফেরারি আসামি, আর হইলো সাক্ষী সংগ্রহ করে দিতে জনগণ বাধ্য না। 43 পুলিশ অফিসার ব্যতীত জনসাধারণ যখন কোনো গ্রেপ্তারি পরোয়ানা কার্যক্রম করবে তখন অন্য জনসাধারণ তাহাকে সাহায্য করতে বাধ্য। 44 উম বিভিন্ন অপরাধ সম্পর্কে তথ্য প্রদান, খবর দিব। আর 45 উম জমিন মালিক, গ্রাম প্রধান, হিসাব নবিশ, তারা বিভিন্ন আমলযোগ্য অপরাধ সম্পর্কে খবর দিব। আর 45 আছে জমি। জমির সংজ্ঞা আছে। জমি কি কারে জমি বলতে কি বোঝে। পর হলো 46 গ্রেপ্তার পদ্ধতি।
গ্রেপ্তারের পদ্ধতি তিন ভাবে করা হয়: গ্রেপ্তারের পদ্ধতি আর গ্রেপ্তারের সংজ্ঞা আর গ্রেপ্তারের পদ্ধতি। আর 47, কোনো বাড়িতে আসামি যদি লুকায়িত থাকে তাহলে বাড়ির মালিকের অনুমতি নিয়ে বাড়িতে ঢুকে আসামিকে গ্রেপ্তার করতে হবে। 48, উম যদি বাড়িতে ঢোকা না যায় তাহলে বাড়ির দরজা জানালা ভেঙে আসামিকে ধরতে হবে বা গ্রেপ্তার করতে হবে। 49, আসামিকে ধরতে গিয়ে যদি বাড়িতে আটকা পড়ে যায় তাহলে দরজা জানালা ভেঙে বাড়ি থেকে বাইরে যেতে হবে। আর 50, গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না, যতটুক দরকার ততটুক করতে হবে। আর 51, আটক ব্যক্তির দেহ তল্লাশি। 52, মহিলার দেহ তল্লাশি। 53, আপত্তিকর অস্ত্রশস্ত্র পাওয়া গেলে তাকে যে আদালতে প্রেরণ করা হবে অস্ত্রশস্ত্র সেই আদালতেই পাঠাতে হবে। 54 হলো বিনা পরোয়ানায় গ্রেপ্তার, 9টা ক্লোজ আছে। আর 55, ভবঘুরে অভ্যস্ত ডাকাত প্রভৃতি গ্রেপ্তার। 56 হলো পুলিশ অফিসার যখন অধ্যস্তন অফিসার দ্বারা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করায় তখন কার্যবিধি। 57, নাম ও ঠিকানা জানাতে অনিচ্ছুক। 58, অপরের এখতিয়ারভুক্ত এলাকায় অপরাধী অনুসরণ। 59, বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার, বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেপ্তার। আর 60, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারের নিকট হস্তান্তর। 61, গ্রেপ্তারকে 24 ঘন্টার মধ্যে উম আদালতে প্রেরণ করতে হবে। 62, পুলিশ গ্রেপ্তার সম্পর্কে জানাবে মুখ্য ম্যাজিস্ট্রেট অথবা মহানগর ম্যাজিস্ট্রেটকে অবগত করবে। 63, উম, গ্রেপ্তারকৃত ব্যক্তি খালাস। গ্রেপ্তারকৃত ব্যক্তি খালাস মুচলেকার মাধ্যমে অথবা জামিনের মাধ্যমে জামিনদার সহ তাকে করতে হবে আর কি, ছাড়তে হবে। আর 63, 64 হলো ম্যাজিস্ট্রেট আর ম্যাজিস্ট্রেট কর্তৃক তাহার উপস্থিতিতে গ্রেপ্তার। 65, 66 হলো গ্রেপ্তারকৃত ব্যক্তি পলায়ন করলে তাকে অনুসরণ করে পুনরায় গ্রেপ্তার। 67, হুলিয়া। 62 হলো সমন। 66 হলো গ্রেপ্তার, 45, 46, 47 ধারা অনুসারে। 68 হলো সমন। 69, সমনের পদ্ধতি। আর 70 হইলো সাবালক ব্যক্তির নিকট সমন জারি। আর 71 হলো 69, 70 অনুসারে যদি সমন জারি না করা যায় তখন লটকায়া সমন জারি করতে হবে। আর 72 হলো প্রজাতন্ত্র সরকারি কর্মকর্তা নিকট সমন জারি। আর 73 হলো স্থানীয় সীমার বাহিরে সমন জারি। 74, সমন জারির প্রমাণ। 75, গ্রেপ্তারি পরোয়ানা পরোয়ানা বলবৎ রাখা, আদালতকৃত অনুমতি না পাওয়া পর্যন্ত। আর হলো গ্রেপ্তারি কার্যক্রম না হওয়া পর্যন্ত পরোয়ানা বলবৎ থাকবে। আর 76, আদালত জামানত গ্রহণ নির্দেশ দিতে পারে, গ্রেপ্তারি পরোয়ানা আদালত জামানত গ্রহণের নির্দেশ দিতে পারেন। 77, হম 76, আদালত জামানত পরোয়ানা যা নিকট প্রেরণ করা যাইতে পারে। 77, আর 78 হলো জমির মালিক প্রভৃতি, ব্যাংকের ম্যানেজার, জমির মালিক, কৃষক তাদের নিকট পরোয়ানা প্রেরণ করা যেতে পারে। 79, পুলিশ অফিসারের নিকট পরোয়ানা প্রেরণ। 80, পরোয়ানা সারমর্ম। আর 81 হলো পরোয়ানা পরোয়ানা ব্যক্তিকে অবিলম্বে আদালতে হাজির করতে হবে।
82, হম পুরানা জাহান নিকট প্রেরণ করা যেতে পারে। এখতিয়ার বাইরে মানে পুরানা জাহার উপর প্রেরণ করা যেতে পারে। 82, 83 এখতিয়ারের বাইরে কার্যকরী করিবার জন্য পুরানা প্রেরণ। আর 84 এখতিয়ার বাইরে কার্যকরী করিবার জন্য পুলিশ অফিসার নিকট পুরানা প্রেরণ। আর 85, 85 লোক 20 মাইলের বাইরে গ্রেপ্তারি কার্যক্রম করলে তখন যে কার্যক্রম করতে হবে আর কি। 85, 86 লোক পুরানা ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট নিকট হস্তান্তর করার পর ম্যাজিস্ট্রেট যে পদ্ধতি অবলম্বন করবে। 87 হুলিয়া। 88 ক্রুক। 89 হলো কুক সম্পত্তি প্রত্যর্পণ। আর 90 অতিরিক্ত সমন অথবা সমনের পরিবর্তে পরোয়ানা জারি। 91 আদালত উপস্থিত 91 হলো উপস্থিত হওয়ার জন্য শান্তিরক্ষা মুসলেগা নেবার ক্ষমতা। আদালতে হাজির হওয়ার জন্য শান্তিরক্ষা মুসলেগা নেবার ক্ষমতা। আর হলো 91, করার 92 জন্য আবেদন করা যাবে। চার। আদালতে হাজির করার জন্য মুচলেকা সম্পাদন করা যাবে, অর্থাৎ মুচলেকার মাধ্যমে বাদী করা যাবে। আর 92 হলো মুসলেকা শর্ত লঙ্ঘন করিবার জন্য গ্রেপ্তারি পরোয়ানা। আর 93 ক বাংলাদেশের যে সমন। আর খ হলো বাংলাদেশের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা। আর গ হলো বাংলাদেশের বাইরে থেকে দেশে কোনো গ্রেপ্তারি পরোয়ানা আসলে তখন কার্যবিধি। আর 94 দলিলাদি অথবা অন্য বস্তু দাখিল করা। 95 চিঠিপত্র টেলিগ্রাম সম্পর্কিত কার্যবিধি। 96 কখন তল্লাশি করতে হবে। আর 97 হলো তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণের ক্ষমতা। 98 যার বাড়িতে চোরাই মাল, জাল দলিল ইত্যাদি পাওয়া যাবে সেখানে তল্লাশি পরোয়ানা করা যাবে। 99 অপরের অপর এলাকায় তল্লাশি মালামাল বিলির ব্যবস্থা। আর 99 ক 99 ক স্যার কি? 99 ক অবৈধ প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা। আর কত হলো স্যার? আপিল। আপিল মানে হ্যাঁ, আপিল। বাজেয়াপ্ত মাল উদ্ধারের জন্য আপিল। আর 100 হুম। হলো কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটক রাখলে তল্লাশি ওই স্থানে। এই তো স্যার 100 পর্যন্ত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতকালকে বলছিলাম 337 থেকে 339-এর খ, 339-এর খ দ্বারা 337, 338, 339, 339-এর ক, 339-এর খ। 337 দ্বারা পড়ছিলাম অপরাধীকে বা অপরাধীর সহযোগীকে ক্ষমার প্রস্তাব প্রদান করা যেতে পারে। প্রদান করতে পারেন ম্যাজিস্ট্রেট, এই ক্ষমার প্রস্তাব প্রদান করতে পারেন। কাকে প্রদান করতে পারেন? অপরাধী ব্যক্তিকে। যে ব্যক্তি অপরাধ করেছে সেই অপরাধী ব্যক্তিকে এই ক্ষমার প্রস্তাবটা করতে পারেন। আর 338-এ বলা হয়েছে এই ক্ষমার প্রস্তাবটা আসলে কে দিতে পারেন? এই মামলাটা বা এই অপরাধটা যখন দায়রা আদালতে বিচারাধীন থাকবে, বিচারাধীন থাকার পূর্বে, বিচারাধীন থাকার সময় রায় দেওয়ার পূর্বে আদালত কর্তৃক অথবা আদালতের অনুমতি সাপেক্ষে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট অথবা মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই ক্ষমার প্রস্তাব দিতে পারবেন। ধারা 339-এ বলা হয়েছে রাজসাক্ষী অথবা যাকে রাজসাক্ষী করা হয়েছে বা ক্ষমার প্রস্তাব করা হয়েছে তার বিচার করা যাবে। তার বিচার করা যাবে। বিচার কত? রাজসাক্ষী যদি মিথ্যা তথ্য দেয় বা ভুল তথ্য দেয়, সঠিক তথ্য যদি না দেয়, অপরাধ সম্পর্কে বা অপরাধী সম্পর্কে যদি সঠিক তথ্য না দেয়, তাহলে সেই রাজসাক্ষীর বিচার করা যাবে ধারা 339। তাহলে ধারা 337-এ বলা হয়েছে রাজসাক্ষী হওয়ার জন্য কি করা যাবে? প্রস্তাব দেওয়া যাবে।
আর এই প্রস্তাবকে দিতে পারবেন 338-এ দায়রা আদালতে ম্যাজিস্ট্রেট বা বিচারক অথবা দায়রা আদালত কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বা দায়রা আদালতের নির্দেশনা সাপেক্ষে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট অথবা মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই ক্ষমার মঞ্জুর করার নির্দেশ দিতে পারেন। ধারা 338। 339-এ বলা হয়েছে এই রাজসাক্ষী যদি কোনো প্রকার মিথ্যা তথ্য দেয় বা ভুল তথ্য দেয় বা সঠিক তথ্য যদি সে প্রকাশ না করে, যদি বিচারে যদি বিঘ্ন ঘটে, সেক্ষেত্রে এই রাজসাক্ষীর বিচার করা যাবে 339 ধারা। আর 339-এর ক ধারায় বলা হয়েছে রাজসাক্ষীর বিচার করার পদ্ধতি। রাজসাক্ষীর বিচার কিভাবে করতে হবে? ভিন্ন ভাবে করতে হবে। সকল অপরাধীর সাথে একসাথে তার রাজসাক্ষীর বিচার করা যাবে না। তাহলে ধারা 339-এর ক। আর ধারা 339-এর খতে বলা হয়েছিল আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম সম্পূর্ণ করা যাবে। নারী শিশু একুশ ধারা এসিড অপরাধ দমন আইনের ধারা 18। তাহলে আসামির অনুপস্থিতিতে বিচার, যদি কখনো প্রশ্ন হয় কোন কোন ক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে বিচার করা যাবে, তাহলে নারী শিশুর একটা ধারা দিতে পারেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা 21-এর ধারা 21 মোতাবেক যদি কোনো ব্যক্তি বা কোনো আসামি বা কোনো অপরাধী যদি আদালতে হাজির করা সম্ভব না হয়, সে যদি পলাতক থাকে বা আত্মগোপন করে থাকে বা গ্রেপ্তার এড়ানোর জন্য পলাতক থাকে, তো সে যদি হাজির না হয় বা কোনোভাবে যদি হাজির করা সম্ভব না হয়, তাহলে তাকে কি করা যেতে পারে? 2টি পত্রিকা বিজ্ঞাপন দিয়ে তাকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া যেতে পারে। সে যদি উক্ত সময় অর্থাৎ হাজির হওয়ার জন্য যে সময় দেওয়া হয় সেই সময় যদি হাজির না হয়, তাহলে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা যেতে পারে, বা তার গ্রেপ্তার করে না, তার অনুপস্থিতিতে সে যদি হাজির না হয়, তাহলে তার অনুপস্থিতিতে কি করা যায়? বিচার করা যায়। আর 339-এর ক্ষয়ের দিয়ে বলা হয়েছে আসামি যদি হাজির হওয়ার পর জামিনে মুক্তি পাওয়ার পর যদি পলাতক হয়, তাহলে উপধারা 1-এর যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ তাকে প্রদান করা যাবে না, তার অনুপস্থিতিতে অথবা তার পলাতক থাকা অবস্থায় কি করা যাবে? বিচার করা যাবে। ধারা 340। ধারা 340 খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আসামির আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য ও সাক্ষী হওয়ার যোগ্যতা। এখানে বলা হয়েছে আসামির আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য ও সাক্ষী হওয়ার যোগ্যতা, অর্থাৎ আসামি যদি আসামি যখন কোনো অপরাধ করে, অপরাধের যখন বিচার কার্যক্রম চলে, তখন আসামি কি করতে পারে? নিজের পক্ষে কি করতে পারে? যুক্তিতর্ক উপস্থাপন করে বক্তব্য প্রদান করতে পারে, অথবা নিজেই সাক্ষী হতে পারে, নিজেই নিজের পক্ষে সাক্ষী হতে পারে। ধারা 340। তাহলে কোন কোন ক্ষেত্রে পারে, কোন বিষয়ে পারে, কখন পারে, সে বিষয়টা এখন আমরা বিস্তারিত আলোচনা করব। ধারা 340-এর 1। আগে একটা জিনিস বলি, পুলিশ সদস্য যখন বিভিন্ন অপরাধে যখন অপরাধী হয়, অপরাধী হওয়ার পর তাদের যখন এই অপরাধগুলা প্রসিডিং চলে, বিভিন্ন সময় দেখা যায় যে তাদেরকে কি করা হয়? আত্মপক্ষ সমর্থনমূলক জবাব দেওয়ার জন্য একটা চিঠি দেওয়া হয় যে তুমি যে এই অপরাধটা করছো, এই অপরাধের বিরুদ্ধে তোমার কোনো কথা আছে কিনা, যে বিষয়ে তদন্ত চলতেছে বা অনুসন্ধান কার্যক্রম চলমান, এখন তুমি এই বিষয়ে কিছু বলতে চাও কিনা। তখন কি করে? ও নিজের পক্ষে কিছু লেখে যে আমি অমুক 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 জায়গায় কর্মরত ছিলাম, অমুক জায়গায় ছিলাম, আমার ফোন নাম্বার এই, আমার বিপি নাম্বার এই, আমার পরিচয় এই। দেওয়ার পরে কি বলে? আমার যে বিরুদ্ধে অভিযোগটা নেওয়া হয়েছে সেই অভিযোগটা আসলে সত্য না, আমি এগুলা কিছু করি নাই, আমি এগুলা কিছু জানি না, অমুক 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 করছে, অমুক 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 এই। এই বিষয়ে যে বক্তব্য, অর্থাৎ আসামি ব্যক্তি নিজের পক্ষে, আত্মপক্ষে অর্থাৎ নিজের পক্ষে নিজেকে সমর্থন করার জন্য, নিজেকে সমর্থন করে যে বক্তব্য প্রদান করে, সেটাই হলো আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য বা জবাব। আর এই ব্যক্তি যে সাক্ষী হতে পারে সেটাই হলো সাক্ষী হওয়ার যোগ্যতা, অর্থাৎ কোনো অপরাধে যদি ফৌজদারি আদালতে মামলা চলে, তাহলে সেই অপরাধী কি সাক্ষী হতে পারেন, নিজের পক্ষে জবাব দিতে পারেন, আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য দিতে পারেন, অথবা সেই ব্যক্তি বা অপরাধী বা আসামি সাক্ষীও হতে পারেন। ধারা 340-এর 1। ফৌজদারি আদালতে অভিযুক্ত অপরাধী অ্যাডভোকেট দ্বারা আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য প্রদানের অধিকার থাকবে। অর্থাৎ একটা অপরাধ যখন কোনো ব্যক্তি করে বা কোনো ব্যক্তি যখন অপরাধী হয়ে অপরাধী হয় বা আসামি হয়, হওয়ার পরে সেই অপরাধের বিচার কার্যক্রম যখন
আদালতে চলে, ঠিক আছে? আদালতে বিচার কার্যক্রম চললে কি হয়? বাদী পক্ষ, আসামি পক্ষ, দুই পক্ষই উকিল থাকে। এখন দেখা যায় বাদী পক্ষ বিভিন্ন ধরনের কথা বলে উকিলের মাধ্যমে, আসামি পক্ষ কি করে উকিলের মাধ্যমে বিভিন্ন ধরনের কথা বলে থাকে। এখন এই অপরাধ যদি ফৌজদারি আদালতে যদি কোনো অপরাধের বিচার কার্যক্রম চলে, তখন আসামি ব্যক্তি কি করতে পারেন? তার যে নিয়োগ করা যে উকিল আছে, সে যে একজন উকিল নিয়োগ করেন তার পক্ষে কথা বলার জন্য, সেই উকিলের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনমূলক জবাব দিতে পারেন, বা জবাব দেওয়ার অধিকার তার থাকে। ধারা 340-1। ধারা 340-1 বলা হয়েছে কি করতে পারে? আসামি নিজের পক্ষে আত্মপক্ষ সমর্থনমূলক জবাব দিতে পারেন। কিভাবে দিতে পারেন? তার উকিলের মাধ্যমে। সে যে উকিল নিয়োগ করছে সেই উকিলের মাধ্যমে বা উকিলের দ্বারা আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য প্রদান করতে পারেন বা প্রদান করার অধিকার রাখেন। ধারা 340-1। ধারা 340-2, আসামি ফৌজদারি কার্যবিধি আইনের 107 ধারা, অর্থাৎ শান্তি রক্ষার অপরাধের ক্ষেত্রে। 107 ধারা, তারপর দশম অধ্যায়। অধ্যায় কত? অধ্যায় 10। অধ্যায় 10, অধ্যায় 11, অধ্যায় 10, অধ্যায় 11, অধ্যায় 12 ও অধ্যায় 14। এই সকল অধ্যায়ের ক্ষেত্রে দশম অধ্যায় কি বিষয় বলা আছে? দশম অধ্যায় গণ উপদ্রব। 11তম অধ্যায় কি? 144 ধারা। 144 ধারায় কি বলা আছে? জরুরি আদেশ। 12তম অধ্যায়, 12তম অধ্যায় কি বলা আছে? জমি সংক্রান্ত যে বিরোধ গুলো আছে, অর্থাৎ এখানে মোটামুটি 133 ধারা থেকে 148 ধারা, তারপর 154, 14তম অধ্যায়। 14তম অধ্যায় আছে যে 154, অর্থাৎ আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে। তাহলে এখানে বলা হয়েছে আসামি যদি ফৌজদারি কার্যবিধি আইনের 107 ধারা, তারপর 133 থেকে 148 ধারা, যেখানে জমি পানি সংক্রান্ত অপরাধ, গণ উপদ্রব সংক্রান্ত অপরাধ, এই সকল অপরাধের ক্ষেত্রে, ও ধারা 552, ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 552 অনুসারে অপরাধী হলে নিজে সাক্ষী হওয়ার প্রস্তাব দিতে পারেন। তাহলে কোন কোন ক্ষেত্রে দিতে পারেন? ফৌজদারি কার্যবিধি আইনের 107 ধারায়, তারপরে 107 ধারা, 133 হতে 148 ধারা, 133 হতে 148, তারপরে 154 ধারা। 154 ধারা যে চ্যাপ্টার আছে এই আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে, এবং সেই সাথে ফৌজদারি কার্যবিধি আইনের 552 ধারা। 552 ধারায় কি বলা আছে? 552 ধারায় বলা আছে অপহৃতা নারী, অর্থাৎ কোন নারীকে যদি অপহরণ করা হয়, তাহলে সেই অপহৃতা নারী সম্পর্কে প্রত্যর্পণ করবার ক্ষেত্রে যে ব্যক্তি আসামি থাকবে সে ব্যক্তি কি করতে পারবে? নিজের পক্ষে সাক্ষী হওয়ার জন্য প্রস্তাব দিতে পারবেন। কাকে দিতে পারবেন? ম্যাজিস্ট্রেটকে বা বিচারককে এই প্রস্তাবটা দিতে পারবেন। ধারা 340-2। তো ধারা 340-এর বলা হয়েছে যদি কোনো অপরাধের মামলা ফৌজদারি আদালতে যদি চলে, তখন অভিযুক্ত ব্যক্তি কি করতে পারেন? অ্যাডভোকেটের মাধ্যমে তার যে নিয়োগ করা অ্যাডভোকেট থাকে বা তার পক্ষে যে অ্যাডভোকেট কথা বলেন, সেই অ্যাডভোকেটের দ্বারা কি করতে পারেন? আত্মপক্ষ সমর্থনমূলক জবাব দিতে পারেন, অথবা জবাব দেওয়ার অধিকার তিনি রাখেন। আর 340-2 বলা হয়েছে কিছু কিছু অপরাধের ক্ষেত্রে। কোন কোন অপরাধ? সেটা ফৌজদারি কার্যবিধি আইনের 107 ধারা, 133 হতে 148, আর 154 ধারার যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ 14তম অধ্যায়ের যে কথাগুলো আছে, এই সকল অপরাধের ক্ষেত্রে, সেই সাথে ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 552 অনুসারে অপরাধী হলে কি করতে পারেন? নিজে সাক্ষী হওয়ার জন্য প্রস্তাব দিতে পারেন। তাহলে ধারা 340-এর আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য দিতে পারেন, আর সাক্ষী হতে পারেন 340-2। 340-2 কি হতে পারেন? অপরাধী ব্যক্তি বা আসামি ব্যক্তি নিজেই নিজের পক্ষে সাক্ষী হতে পারেন। কোন কোন অপরাধের ক্ষেত্রে? ধারা 107, ধারা 133 থেকে ধারা 148, তারপরে ধারা
154 থেকে 154 14তম অধ্যায়, সেই সাথে 552 ধারার যে অপরাধ আছে, এই সকল অপরাধের ক্ষেত্রে আসামি নিজেই নিজের পক্ষে সাক্ষী হওয়ার জন্য প্রস্তাব রাখতে পারেন। ধারা 340-2। ধারা 340-3, ফৌজদারি আদালতে প্রত্যেকটা কথা বলা হয়েছে। অপরাধটি যদি ফৌজদারি আদালতে বিচারাধীন থাকে বা বিচার হয় বা বিচার কার্যক্রম যদি চলমান থাকে, সেই ক্ষেত্রে তাহলে ফৌজদারি আদালতে অভিযুক্ত ব্যক্তি আসামির পক্ষে সাক্ষী হওয়ার যোগ্য এবং অপরাধ মিথ্যা প্রমাণ করার জন্য শপথ গ্রহণ পূর্বক সাক্ষ্য দিতে পারবে। তবে শর্ত থাকে যে সাক্ষী হওয়ার জন্য লিখিতভাবে অনুরোধ করতে হবে। সাক্ষী হওয়ার জন্য কি করতে হবে? লিখিতভাবে অনুরোধ করতে হবে। অর্থাৎ আমরা যেরকম আবেদন লিখি, বরাবর পুলিশ সুপার এই 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 যে লিখিত আবেদনটা করা হয়, এই লিখিত আবেদন করতে হবে যে বরাবর ম্যাজিস্ট্রেট অমক 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 আদালত, ঠিক আছে, লেখার পর যে আমি সাক্ষী হওয়ার জন্য আবেদন করতেছি, আমি এই এই অমক অপরাধের জন্য আমি আসামি হয়েছি, এখন আমি এই বিষয়ে সাক্ষী হইতে ইচ্ছুক। এইভাবে লিখিত একটা আবেদন করতে হবে। লিখিত আবেদনের মাধ্যমে অনুরোধ করতে হবে কাকে? আদালতকে অনুরোধ করতে হবে। ধারা 340-3 আর খতে বলা হয়েছে, সে সাক্ষী দিতে ব্যর্থ হলে আদালত কোনো মন্তব্য করতে পারবে না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সাক্ষী হয়, সাক্ষী হওয়ার পর যদি সে সাক্ষী দিতে যদি ব্যর্থ হয়, তাহলে আদালত কোনো মন্তব্য করতে পারবে না এবং তার বিরুদ্ধে বা অপর কোনো আসামির বিরুদ্ধে কোনো অনুমান উদ্ভব করা যাবে না। অর্থাৎ একজন ব্যক্তি আসামি আসামি একজন ব্যক্তি যদি বা অপরাধী একজন ব্যক্তি সাক্ষী হওয়ার পর সে যদি সাক্ষী দিতে না পারে বা সাক্ষী দিতে যদি ব্যর্থ হয় বা কোনোভাবে সাক্ষী দেওয়া যদি তার পক্ষে সম্ভব না হয়, সেক্ষেত্রে আদালত কি করবে না? আদালত অন্য কোনো আসামিকে কিছু বলবে না বা কোনো কিছু অনুমান করবে না। ধারা 340-3। এখানে বলা হয়েছে অনেক সময় আমাদের বিভিন্ন অঞ্চলে দেখা যায় যে বিভিন্ন মারামারির অপরাধের কারণে, বিভিন্ন আমলযোগ্য অপরাধের কারণে কি হয়, অপরাধের বিচার আদালতে চলমান থাকে। এখন দেখা গেল যে কোনো একটা ক্ষেত্রে অপরাধী একজন উকিল যদি হয় বা একজন অ্যাডভোকেট যদি অপরাধী হয়, সেক্ষেত্রে তিনি কি করতে পারেন? এখন একজন অ্যাডভোকেট তো নিজের পক্ষে নিজেই সাক্ষী হতে পারেন বা নিজের পক্ষে নিজে বিভিন্ন কথা বলতে পারেন বা ওকালতি করতে পারেন, ঠিক আছে। কিন্তু অ্যাডভোকেট অবশ্যই অন্য আসামির পক্ষে ওকালতি করতে পারবেন না। দেখা গেল একটা অপরাধের কারণে অ্যাডভোকেট সহ তার ছেলে বা তার ভাইস্তে চাচা, তার ভাই, অনেকেই দেখা গেল যে একটা অপরাধের কারণে অ্যাডভোকেট সহ তার পরিবারের অনেকেই জড়ে গেল এবং সেই অপরাধের বিচার যদি কোনো ফৌজদারি আদালতে চলে, তাহলে অ্যাডভোকেট কি করতে পারবেন? তার নিজের পক্ষে ওকালতি করতে পারবেন। কিন্তু তার যে ভাই ভাইস্তা থাকবে, ছেলে মেয়ে থাকবে, এদের পক্ষে তিনি ওকালতি করতে পারবেন না। ধারা 340। তবে এখানে যে আসামির সাক্ষী হওয়ার যে অধিকারের কথা বলা আছে, এখানে আসামির সাক্ষী হওয়ার অধিকার আছে, কিন্তু আসামি যদি না চায় তাহলে আসামি সাক্ষী হতে বাধ্য নয়। এখানে আসামিকে চাইতে হবে এবং আসামিকে কিভাবে চাইতে হবে? আসামিকে সাক্ষী হওয়ার জন্য লিখিতভাবে অনুরোধ করতে হবে। কাকে অনুরোধ করতে হবে? আদালতকে বা ম্যাজিস্ট্রেটকে বা বিচারককে অনুরোধ করতে হবে। অনুরোধের মাধ্যমে বিচারক যদি চায় তাহলে সে সাক্ষী হতে পারবে। ধারা 340। তা ধারা 340-এ কি কি বলা আছে? দুইটা বিষয় বলা আছে। আসামি নিজের পক্ষে আত্মপক্ষ সমর্থনমূলক জবাব দিতে পারবে বা বক্তব্য দিতে পারবে। সেই সাথে কি করতে পারবে? আসামি সাক্ষী হতে পারবে। আসামি কোনো অপরাধের জন্য সাক্ষী হইতে পারবে। সাক্ষী হয়ে কি করতে পারবে? তিনি সাক্ষ্য দিতে পারবেন যে অপরাধের বিষয়ে আসলে কি হয়েছে, সেই বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে বা সাক্ষী হওয়ার অধিকার তার আছে। কিন্তু এখানে যখনই তিনি সাক্ষী হবেন, সাক্ষী হতে গেলে তাকে দুইটা বিষয় ফলো করতে হবে। একটা বিষয় হলো তাকে লিখিতভাবে অনুরোধ করতে হবে। একটা বিষয় তাকে লিখিতভাবে অনুরোধ করতে হবে কাকে? ম্যাজিস্ট্রেটকে বা বিচারককে বা আদালতকে অনুরোধ করতে হবে যে আমি সাক্ষী হতে ইচ্ছুক বা আমি সাক্ষী হইতে চাই, ঠিক আছে। এই মর্মে তাকে একটি লিখিতভাবে অনুরোধ করতে হবে। আর তাকে লিখিতভাবে অনুরোধ করার পর যদি তাকে যদি সাক্ষী হওয়ার জন্য বলে, সে ব্যক্তি যদি সাক্ষী হয়, সাক্ষী হওয়ার পরে যদি
সাক্ষী দিতে যদি ব্যর্থ হয়, সাক্ষী হয়েছে ঠিক আছে, কিন্তু সাক্ষী দিতে পারে নাই, অর্থাৎ সাক্ষ্য প্রদান করতে পারে নাই। এখন সাক্ষী প্রদান করতে পারে নাই, অথবা আদালত সাক্ষী দিতে যদি সে ব্যর্থ হয়, তাহলে আদালত কোনো মন্তব্য করতে পারবেন না। আদালত কোনো মন্তব্য করতে পারবেন না যে তুমি কেন সাক্ষী দিলে না, তুমি সাক্ষী হইলা, তোমার সাক্ষী দেওয়া দরকার ছিল, তোমার উচিত ছিল, এই ছিল সেই ছিল, তুমি কেন দিলে না বা কেন দিবা না, এই সকল বিষয়ে কোনো কিছুই আদালত বলতে পারবে না। অথবা তার বিরুদ্ধে বা তার সহযোগী যে অপরাধীরা থাকবে বা অপর কোনো আসামি থাকবে, তাদের বিরুদ্ধে কোনো প্রকার অনুমান উদ্ভব করা যাবে না। অর্থাৎ কোনো কিছু অনুমান করে বলা যাবে না যে আসলে ঘটনাটা হয়তো ওরা ঘটাইছে, বা অপরাধী এই 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 ছেলে হয়তো অপরাধটা করছে, এটা অপরাধটা সঠিক হওয়ার সম্ভাবনা আছে, বা অপরাধটা ওরাই 4-5 জন মিলে করছে, এই বিষয়ে কোনো অনুমান উদ্ভব করা যাবে না। ধারা 340। তো ধারা 340-এর মোট কথা হলো, আসামি আত্মপক্ষ সমর্থন মূলক জবাব দিতে পারবে, সেই সাথে আসামি সাক্ষী হতে পারবে। সাক্ষী হয়ে কি করতে পারবে? সাক্ষ্য দিতে পারবে কি বিষয়ে? অপরাধের বিষয়ে। অর্থাৎ যে অপরাধ করছে বা যে সকল ব্যক্তি অপরাধ করছে, অথবা যে সকল ব্যক্তি আসামি করা হয়েছে, তাদের পক্ষে বা বিপক্ষে উভয়ে সাক্ষী দিতে পারবে। ধারা 340। এখন একজন অ্যাডভোকেট যদি আসামি হয়, সেক্ষেত্রে অ্যাডভোকেট নিজের পক্ষে ওকালতি করতে পারবে, কিন্তু অপর কোন আসামির পক্ষে ওকালতি করতে পারবে না। সেই সাথে বলা আছে আসামির সাক্ষী হওয়ার জন্য অধিকার আছে, কিন্তু আসামি যদি সাক্ষী হতে রাজি না হয়, তাহলে তাকে সাক্ষী হতে বাধ্য করা যাবে না। ধারা 340। ধারা 340। ধারা 341। আসামি যদি কার্যক্রম না বোঝে, তাহলে করণীয় কি? অর্থাৎ দেখা গেল আসামি একটা আসামি যে কোনো একটা অপরাধ করার কারণে কি হয়েছে, আসামি হয়েছে। এখন আসামি হওয়ার পর সেই অপরাধের বিচার যদি আদালতে চলমান থাকা অবস্থায় আসামি যদি সেই অপরাধ সম্পর্কে বুঝতে না পারে, এখন একজন মানুষ কোন কোন ক্ষেত্রে বুঝবে না? অপরাধ যদি সে করে, অবশ্যই অপরাধ সম্পর্কে তার বোঝার কথা, কিন্তু একটা মানুষ কোন কোন ক্ষেত্রে বুঝবে না, বা কোন কোন ক্ষেত্রে বোঝার সম্ভাবনা কম? যদি কোনো আসামি বোবা হয়, বধির হয়, কানে শোনে না, ঠিক আছে, বোবা যদি হয়, বা কানে শোনে না, বা চোখে দেখে না, এরূপ যদি কিছু যদি হয়, তাহলে সে বুঝতে কি অক্ষম। এখন দেখা গেল একজন আসামি বোবা, বা একজন আসামি কানে শোনে না, ওকে কোনো কিছুই কোনোভাবে বুঝানো যাইতেছে না, সেক্ষেত্রে আদালতের করণীয় কি? ধারা 341। ধারা 341। আসামি পাগল না হওয়া সত্ত্বেও, অর্থাৎ আসামি পাগল না, পাগল হলেও তো আসামি বোঝার কথা না, পাগল যদি হয় সেক্ষেত্রেও কি আসামি বুঝবে? বোঝার কথা না। আসামি পাগল না হওয়া সত্ত্বেও যদি কার্যক্রম বুঝতে না পারে, তাহলে আদালত অনুসন্ধান বা বিচার চালিয়ে যাবেন, এবং হাইকোর্ট বিভাগ অন্য কোনো আদালত আসামিকে শাস্তি প্রদান করলে রিপোর্ট সহ মামলাটি হাইকোর্ট বিভাগে প্রেরণ করতে হবে, এবং হাইকোর্ট বিভাগ যেমন উপযুক্ত মনে করবেন তেমন আদেশ দিবেন। এখানে 341 ধারায় যে বিষয়টি বলা হয়েছে, যে আসামি অপরাধ করছে বা যে ব্যক্তি অপরাধ করছে, অপরাধ করার পর তার অপরাধের বিচার কার্যক্রম যখন আদালতে চলমান, অথবা অনুসন্ধান কার্যক্রম যখন চলমান, সেই আসামি পাগল না, আসামি ভালো, কিন্তু কানে শোনে না, বোবা, মুখ অথবা বধির, মুখ অথবা বধির বলতে বোবা বা কানে শোনে না, এই জাতীয় যদি অপরাধী হয়, সে যদি অপরাধের বিষয়টি, অর্থাৎ আদালতে যে বিচার কার্যক্রম চলে, সেই আদালতের বিচার কার্যক্রম যদি সে বুঝতে না পারে, বা তাকে যদি কোনোভাবে বোঝানো সম্ভব না হয়, এবং সেই বিচার কার্যক্রম যদি হাইকোর্ট বিভাগ ব্যতীত অন্য কোনো আদালত করে, অন্য কোনো আদালত যদি সেই আসামিকে শাস্তি প্রদান করে, তার অনুসন্ধান করার পর বা বিচার কার্যক্রম শেষে যদি কোনো প্রকার শাস্তি প্রদান করে, তাহলে কি করতে হবে? ওই যে আদালতে যে রিপোর্ট গুলো আছে, সেই রিপোর্ট সহ কি করতে হবে? মামলাটি হাইকোর্ট বিভাগে প্রেরণ করতে হবে, এবং হাইকোর্ট বিভাগ যেমন উপযুক্ত মনে করবেন তেমন আদেশ দিতে পারবেন। ধারা 341। ধারা 341। তা 341-এ কি বলা হয়েছে? আসামি যদি মুখ হয়, বধির হয়, পাগল না হওয়া সত্ত্বেও যদি আসামি যদি মামলার বিষয় আসামি যদি মামলার বিষয় বা আদালতে যে বিচার কার্যক্রম চলতেছে, সেই বিচার কার্যক্রম সম্পর্কে যদি বুঝতে যদি না পারে,
এবং সেই বিচার কার্যক্রম যদি হাইকোর্ট বিভাগ ব্যতীত অন্য বিভাগে যদি তদন্তাধীন বা অনুসন্ধানাধীন বা বিচারাধীন থাকে এবং বিচার শেষে যদি রায় প্রদান করে বা দণ্ড প্রদান করে বা শাস্তি প্রদান করে, সেই শাস্তি প্রদান করার পর কি করতে হবে? ওই মামলার যে যাবতীয় কাগজপত্র থাকবে সেই কাগজপত্র সহ মামলাটি হাইকোর্ট বিভাগে প্রেরণ করতে হবে। কেন প্রেরণ করতে হবে? এই সকল অপরাধের বিচার, যে অপরাধ সম্পর্কে বুঝতে পারে না বা যে আইনি কার্যক্রম সম্পর্কে বুঝতে অক্ষম, এই সকল ব্যক্তির বিচার হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত নেবেন যে কোন ধরনের কি আদেশ দেওয়া যেতে পারে। ধারা 341, ধারা 341, এখানে বলা হয়েছে আসামি যদি মূক হয়, বধির হয় বা অন্য কারণে যদি বুঝতে অক্ষম হয়, তাহলে সেই আসামির বিচার কার্যক্রম হাইকোর্ট বিভাগে সম্পন্ন করতে পারবেন। হাইকোর্ট বিভাগ বিচার বিবেচনা করে যা মনে করবেন, যেরূপ উপযুক্ত মনে করবেন সেরূপ আদেশ দিবেন। যদি অন্য আদালত আদেশ দিয়েও থাকে, তাহলে সেই আদেশ সহ যাবতীয় কাগজপত্র সহ মামলাটি কি করতে হবে? হাইকোর্ট বিভাগে প্রেরণ করতে হবে। এবং হাইকোর্ট বিভাগ সেই যাবতীয় কাগজপত্র আলোচনা পর্যালোচনা করার পর যেমন উপযুক্ত মনে করবেন তেমন আদেশ দিবেন। ধারা 341, ধারা 341। তাহলে ধারা 340-এ বলা হয়েছে আসামি নিজের পক্ষে আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য বা জবাব দিতে পারবেন, সেই সাথে আসামি সাক্ষী হওয়ার জন্য যোগ্যতা রাখে। যদি একজন আসামি সাক্ষী হওয়ার যোগ্যতা রাখে, তাহলে সাক্ষী হওয়ার জন্য তাকে কি করতে হবে? আদালত বরাবর লিখিতভাবে অনুরোধ করতে হবে। অবশ্যই লিখিতভাবে অনুরোধ করতে হবে, মৌখিকভাবে অনুরোধ করলে হবে না। আর যদি আদালত তাকে সাক্ষী হিসেবে মানে বা তাকে যদি সাক্ষী বানায়, তাকে সাক্ষী বানালেও কিন্তু সে সাক্ষী দিতে যদি ব্যর্থ হয় বা সাক্ষী দিতে যদি সে না পারে, তাহলে আদালত সে সেই ব্যক্তিকে, সাক্ষীকে অথবা তার সাথে অপর যে সকল আসামি থাকবে তাদেরকে কোনো কিছু মনে করা যাবে না এবং তাদের সম্পর্কে অনুমান করে কোনো কিছু উদ্ভব করা যাবে না যে এরা খুন করতে পারে, এরা মার্ডার করতে পারে, এরা ধর্ষণ করতে পারে বা এরাই অপরাধ করছে বা করার সম্ভাবনা আছে বা এই ব্যক্তি করতে পারে। এই জাতীয় কোনো কিছুই মনে করা যাবে না। ধারা 340। আর ধারা 340-এ বলা হয়েছে যদি কখনো কোনো অ্যাডভোকেট যদি কোনো অপরাধের দায়ে যদি মামলায় যদি ফেঁসে যায়, সেক্ষেত্রে তিনি নিজের পক্ষে ওকালতি করতে পারবেন, কিন্তু অন্য আসামির ক্ষেত্রে ওকালতি করতে পারবেন না। একজন আসামি সাক্ষী হওয়ার জন্য যোগ্যতা রাখে, একজন আসামি সাক্ষী হওয়ার জন্য যোগ্যতা রাখে, কিন্তু সাক্ষী যদি সে নিজে হতে না চায় বা রাজি হতে, সে যদি রাজি না হয় সাক্ষী হওয়ার জন্য, তাকে সাক্ষী হওয়ার জন্য বাধ্য করা যাবে না। ধারা 340। ধারা 341-এ বলা হয়েছে আসামি যদি আদালতের কার্যক্রম বা বিচারের কার্যক্রম বা তদন্ত অনুসন্ধানের কার্যক্রম যদি বুঝতে যদি অক্ষম হয়, সে যদি বুঝতে যদি না পারে, তাহলে তাকে যদি দণ্ড প্রদান করা হয় বা শাস্তি প্রদান করা হয়, তাহলে তাকে কি করতে হবে? মামলার কাগজপত্র সহ নথিপত্র সহ হাইকোর্ট বিভাগে প্রেরণ করতে হবে এবং হাইকোর্ট বিভাগ যেমন উপযুক্ত মনে করবেন তেমন আদেশ দিতে পারবেন। ধারা 341। ধারা 341। ধারা 342, আসামির জবানবন্দি গ্রহণ করার ক্ষমতা। আসামির জবানবন্দি গ্রহণ করার ক্ষমতা। ধারা 342। ধারা 342-এর 1, ধারা 342-এর 1, একে বলা হয়েছে আসামির বিরুদ্ধে সাক্ষ্য হতে আসামিকে ব্যাখ্যার সুযোগ দেওয়ার জন্য আদালত অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে সাধারণভাবে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। ধারা 342-এর 1, কাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন? আসামিকে। তাহলে ধারা 342-এর আগে বলা হয়েছে বাদীপক্ষ যখন, বাদীপক্ষকে, যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত বাদীপক্ষ বা ফরিয়াদি পক্ষ, সেই ব্যক্তি যখন সাক্ষী হাজির করেন, সাক্ষী হাজির হওয়ার পর কি করে? ওই সাক্ষী আসামির বিরুদ্ধে কথা বলে, আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেয় যে ওই রহিম, করিম, যদু, মধু এরা 4 জন মিলে এই অপরাধটা করছে, আমি স্বচক্ষে দেখছি। একজন হাতে দেয়া ধরেছিল, একজন মাথায় বাড়ি দিছে, একজন টাইনা নিয়ে গেছে, একজন জামা কাপড় খুলে ফেলাইছে,
বা একজন নিয়ে বস্তা ভর্তি করছে, একজন বস্তাবন্দি, সে কাঁধে বস্তাবন্দি করে সে কি করছে, নদীতে ফেলা দিচ্ছে, আমি এইগুলো বিষয় আমি নিজ চোখে দেখছি, তখন এই যে সাক্ষ্য প্রদান করে, এই সাক্ষ্য কি হয়, আসামির বিরুদ্ধে চলে যায়, আসামির বিরুদ্ধে চলে যায়। 342 বলা হয়েছে আসামির বিরুদ্ধে সাক্ষ্য হতে আসামিকে ব্যাখ্যার সুযোগ দেওয়ার জন্য আদালত অনুসন্ধান ও বিচারের যে কোনো পর্যায়ে সাধারণভাবে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। অর্থাৎ কোনো ব্যক্তি যখন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেয়, সেই সাক্ষ্যর বিষয়ে কি করা যায়, আসামির কোনো কথা আছে কিনা বা আসামি কোনো কিছু বলতে চায় কিনা, সেই বিষয়ে কি করতে পারেন, আদালত অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে সাধারণভাবে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন যে ওই ব্যক্তি যে সাক্ষী দিল তোমার বিরুদ্ধে, এখানে তোমার কোনো কথা আছে কিনা, তুমি কোনো কিছু বলতে চাও কিনা বা তোমার বলার কোনো কিছু আছে কিনা, তুমি বলতে পারো, তুমি বলতে পারো। তখন ওই আসামি ব্যক্তি নিজের সম্পর্কে তখন বলতে পারবে বা তাকে সেই সুযোগ দেয়া যেতে পারে ধারা 342-এর 1। ধারা 342-এর 1। 342-এর 2 বলা হয়েছে আসামি কোনো প্রশ্নের জবাব দিতে অস্বীকার করলে বা মিথ্যা সাক্ষ্য দিলে আসামি দণ্ডনীয় হবে না। অর্থাৎ এখানে বলা হয়েছে আসামি কোনো প্রশ্নের জবাব দিতে যদি অস্বীকার করে, অর্থাৎ আদালত প্রশ্ন করলো বা বাদীপক্ষের উকিল যদি কোনো প্রশ্ন করে, অথবা তার উকিল যদি কোনো প্রশ্ন করে, সে যদি প্রশ্নের উত্তর দিতে রাজি না হয়, বা আদালত কর্তৃক প্রশ্ন করার পর সে ব্যক্তি যদি, আসামি যদি বা অপরাধী যদি উত্তর না দেয় বা কোনো কিছু যদি অস্বীকার করে, অথবা মিথ্যা যদি সাক্ষ্য দেয়, সে সাক্ষ্য দিল ঠিক আছে, কিন্তু মিথ্যা সাক্ষ্য দিল, এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য তাকে কি করা যাবে না, দণ্ডনীয় করা যাবে না। ধারা 342-এর 2। ধারা 342-এর 2। ধারা 342-এর 3। ধারা 342-এর 3, আসামি জবাব দিলে অনুসন্ধানে বা বিচারে বিবেচনা করা যেতে পারে। অর্থাৎ আসামি যদি জবাব দেয় বা সাক্ষ্য দেয় বা জবানবন্দি যদি দেয়, সেই জবানবন্দি কি করা যেতে পারে, বিচারের ক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে, আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা এগুলা বিষয় বিবেচনা করে রায় প্রদান করা যেতে পারে, বা বিচারের ক্ষেত্রে এগুলা বিবেচনা করা যেতে পারে। ধারা 342-এর 3। ধারা 342-এর 3, আসামির জবানবন্দি গ্রহণ করার ক্ষমতা। আসামির জবানবন্দি গ্রহণ করার ক্ষমতা। ধারা 342-এর 3। ধারা 342-এর 4, আসামিকে কোনো প্রকার শপথ গ্রহণ করানো যাবে না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আসামি না হয়ে যদি বাদীপক্ষের বা আসামি পক্ষের যে পক্ষে সাক্ষী দিতে যায় না কেন, তাকে আগে কি করা হয়, শপথ গ্রহণ করা হয় যে আমি এই শপথ গ্রহণ করতেছি যে আমি কোনো প্রকার মিথ্যা কথা বলবো না, আমি যা কিছু বলবো, আগে ছোটবেলায় সিনেমায় দেখতাম, ছোটবেলায় সিনেমায় দেখতাম যে কোর্টে হাজির হয় কি করে, কোরআন শরীফের উপর হোক বা যেই ধর্মের হোক না কেন, তাদের ধর্মের যে পবিত্র যে গ্রন্থ থাকে সেই গ্রন্থের উপর হাত রেখে বলে আমি কোনো প্রকার মিথ্যা তথ্য দেব না, আমি যা কিছু বলবো সত্য বলবো, সত্য বলি, মিথ্যা বলবো না। এখানে এই যে শপথটা পড়ানো হয়, এই শপথটা আসামি যদি নিজের পক্ষে সাক্ষী দিতে চায় বা সাক্ষ্য দেয়, সেই ক্ষেত্রে আসামিকে কোনো প্রকার শপথ গ্রহণ করানো যাবে না। ধারা 342-এর 4। ধারা 342-এর 4। ধারা 342, আসামির জবানবন্দি গ্রহণ করার ক্ষমতা। ধারা 340, আসামির জবানবন্দি সমর্থনমূলক বক্তব্য, আসামির আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য ও সাক্ষী হওয়ার যোগ্যতা, সাক্ষী হওয়ার যোগ্যতা। ধারা 341, আসামি যদি কার্যক্রম না বোঝে অথবা অপরাধী যদি বিচারের কার্যক্রম বা অনুসন্ধানের কার্যক্রম যদি না বোঝে, সেক্ষেত্রে আদালতের করণীয় কি, আদালত যদি শাস্তি প্রদান করে, হাইকোর্ট ব্যতীত অন্য কোনো আদালত যদি শাস্তি প্রদান করে, তাহলে মামলার নথিপত্র কাগজপত্র সহ হাইকোর্ট বিভাগে প্রেরণ করতে হবে, এবং মামলাটি হাইকোর্ট বিভাগ নিষ্পত্তি করবেন। কিভাবে করবেন, হাইকোর্ট বিভাগ যেমন উপযুক্ত মনে করবেন তেমন সিদ্ধান্ত হাইকোর্ট বিভাগ গ্রহণ করবেন। ধারা 341। ধারা 342, আসামি যে জবানবন্দি দেবেন সেই জবানবন্দি গ্রহণ করার ক্ষমতা। ধারা 342-এর 1, আসামির বিরুদ্ধে যখন কোনো ব্যক্তি আদালতে হাজির হয়ে সাক্ষ্য প্রদান করে, আসামির বিরুদ্ধে কোনো ব্যক্তি যখন বাদী পক্ষের হয়ে, অর্থাৎ ফরিয়াদি পক্ষ বা ক্ষতিগ্রস্ত পক্ষ যে কথাই বলেন না কেন,
বাদীপক্ষ, ফরিয়াদি পক্ষ বা ক্ষতিগ্রস্ত পক্ষ যখন কোনো আসামির বিরুদ্ধে সাক্ষী হাজির করে এবং সেই সাক্ষী যখন আদালতে হাজির হওয়ার পর আদালতে হাজির হওয়ার পর যখন সাক্ষ্য প্রদান করে, সেই সাক্ষ্য কি হয়? আসামির বিরুদ্ধে চলে যায়। এই আসামির বিরুদ্ধে যখন চলে যায়, আসামিকে ব্যাখ্যার সুযোগ দেওয়ার জন্য, ওই সাক্ষ্যের উপর ব্যাখ্যার সুযোগ দেওয়ার জন্য আদালত অনুসন্ধান ও বিচারের আদালত অপরাধের অনুসন্ধান করার ক্ষেত্রে অথবা বিচারের ক্ষেত্রে যে কোনো সময়, যে কোনো পর্যায়ে সাধারণভাবে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। কাকে পারেন? আসামিকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। কি বিষয়ে? যে ওই সাক্ষী যে সাক্ষ্য দিছে, সেই সাক্ষ্যর বিরুদ্ধে আসামির কোনো কথা আছে কিনা, আসামির কোনো ব্যাখ্যা আছে কিনা, আসামির কোনো কারণ দর্শানোর কিছু আছে কিনা, বা আসামির জবাবদিহিতা কিছু আছে কিনা, জবানবন্দি কিছু আছে কিনা, বা আসামি ওই সাক্ষীর সাক্ষ্যের বিরুদ্ধে কিছু বলতে চায় কিনা, সে বিষয়ে কি করতে পারেন? আদালত প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। ধারা 342-1। ধারা 342-2, আদালত আসামিকে কি করলো? প্রশ্ন জিজ্ঞাসা করলো। এখন আসামি কি করলো? আসামি উল্টা পাল্টা প্রশ্নের উত্তর দিল, অথবা মিথ্যা তথ্য প্রদান করলো, বা মিথ্যা জবানবন্দি দিল, বা মিথ্যা সাক্ষ্য দিল। এক্ষেত্রে কি করা যাবে না? আসামিকে দণ্ডনীয় করা যাবে না। ধারা 342-2। ধারা 342-3, আসামি যে জবাব দেবে সেই জবাব কি করা যাবে? বিচারের ক্ষেত্রে বা অনুসন্ধানের ক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে। ধারা 342-3, অর্থাৎ 342-1 বলা হয়েছে আসামিকে ব্যাখ্যার সুযোগ দিতে হবে। সুযোগ দেওয়ার জন্য কি করতে হবে? আসামিকে প্রশ্ন করতে হবে যে তোমার বিরুদ্ধে যে ওই ব্যক্তি রহিম, করিম, যদু, মধু সাক্ষ্য দিল, এখন এই সাক্ষ্যর উপরে তোমার কোনো ব্যাখ্যা আছে কিনা, তুমি কোনো কারণ দর্শাতে চাও কিনা, তোমার কোনো কারণ দর্শানোর কিছু আছে কিনা, তুমি কিছু বলতে চাও কিনা, তোমার বলার মতো কিছু আছে কিনা, তুমি বলতে পারো। যদি তোমার বলার মতো কিছু থাকে, তুমি সেই বিষয়ে বলতে পারো, বা তুমি জবানবন্দি দিতে পারো। তুমি জবানবন্দি দিতে পারো। এই বিষয়ে কে জিজ্ঞাসা করবেন? আদালত। বিচার বিচারকারী আদালত কাকে জিজ্ঞাসা করবেন? অপরাধী ব্যক্তিকে বা আসামিকে। যে ও যে বললো এই কথাগুলো, তোমার বিরুদ্ধে যে বললো, সাক্ষী দিল, এই সাক্ষীর বিরুদ্ধে আবার তোমার কোনো কথা আছে কিনা, যে টাকা দেখে না সাক্ষী, ও আমার পূর্বের শত্রু ছিল, শত্রুতার কারণবশত ও আমার কাছে কি করছে, ও আমার বিরুদ্ধে এসে সাক্ষী দিছে, অথবা ভয়ভীতি দেখায় হয়তো ওকে সাক্ষী বানানো হয়েছে। এগুলা বিষয়ে অনেক কিছুই বলার থাকতে পারে। এখন সেই বিষয় বলতে চাই কিনা, সে বিষয় আদালত জিজ্ঞাসা করতে পারে যে সাক্ষ্যটা দেওয়া হলো, সেই বিষয়ে তোমার কোনো কথা আছে কিনা। এখন সে বিষয়ে যদি কোনো কথা বলে, সত্য মিথ্যা যাই কিছু বলুক না কেন, সেই মিথ্যা যদি বলে বা উদ্ভট কোনো কথা যদি বলে, তাহলে কি করা যাবে না? তাকে দণ্ডনীয় করা যাবে না। ধারা 342-2। আর 3-এ বলা হয়েছে আসামি জবাব দিলে, আসামি যদি সঠিকভাবে সুন্দরভাবে যদি জবাব দেয়, বা সে যদি জবানবন্দি যদি প্রদান করে, তাহলে তার সেই জবানবন্দি কি করা যাবে? অনুসন্ধানের ক্ষেত্রে বা বিচারের ক্ষেত্রে সেই জবানবন্দি ব্যবহার করা যাবে, বা বিবেচনা করা যেতে পারে। ধারা 342-3। ধারা 342-4, আসামিকে কোনোভাবেই শপথ গ্রহণ পূর্বক শপথ গ্রহণ করানো যাবে না। আসামিকে কোনোভাবেই বা কোনো প্রকারেই শপথ গ্রহণ করানো যাবে না। ধারা 342-4। ধারা 342-4। তাহলে ধারা 340, আসামির আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য ও সাক্ষী হওয়ার যোগ্যতা, অর্থাৎ আসামি নিজের পক্ষে আত্মপক্ষ সমর্থনমূলক জবানবন্দি বা জবানবন্দি দিতে পারবেন বা বক্তব্য দিতে পারবেন, এবং আসামি নিজের পক্ষে কি হতে পারবেন? সাক্ষীও হতে পারবেন। ধারা 340। 40-এর একে বলা হয়েছে ফৌজদারি আদালতে অভিযুক্ত অপরাধী অ্যাডভোকেট দ্বারা নিজের আত্মপক্ষ সমর্থনমূলক জবানবন্দি বা বক্তব্য প্রদানের অধিকার থাকবে। ধারা 340-এর দিয়ে বলা হয়েছে আসামি ফৌজদারি কার্যবিধি আইনের 107, 133 থেকে 148, ফৌজদারি কার্যবিধি আইনের 14তম অধ্যায়, অর্থাৎ এজাহার সংক্রান্ত আমলযোগ্য অপরাধ সংক্রান্ত যে অধ্যায় আছে, সে অধ্যায়, এবং ফৌজদারি কার্যবিধি আইনের 552 ধারার যে অপরাধ আছে, এই অপরাধের ক্ষেত্রে কি করতে পারবেন? নিজে সাক্ষী হওয়ার জন্য প্রস্তাব দিতে পারবেন। কাকে দিতে পারবেন? আদালতকে সেই প্রস্তাব দিতে পারবেন। দিনে বলা হয়েছে আসামি ফৌজদারি আদালতে অভিযুক্ত ব্যক্তি
আসামির পক্ষে সাক্ষী হওয়ার যোগ্যতা রাখে। অর্থাৎ দেখা গেল একটি অপরাধে 8-10টি আসামি আছে, এখন একজন আসামি সকল আসামির পক্ষে কি করতে পারবেন, সাক্ষী দিতে পারবেন। অথবা অপরাধ যদি মিথ্যা প্রমাণ করার জন্য শপথ গ্রহণ পূর্বক সাক্ষ্য দিতে পারবে। অর্থাৎ যে অপরাধের জন্য তাদেরকে আটক করা হয়েছে বা তাদেরকে অপরাধী করা হয়েছে বা আসামি করা হয়েছে, সেই অপরাধ মিথ্যা প্রমাণ করার জন্য শপথ গ্রহণ পূর্বক সাক্ষ্য দিতে পারবেন। তবে শর্ত থাকে যে সাক্ষী সাক্ষী হওয়ার জন্য লিখিতভাবে অনুরোধ করতে হবে। যদি সাক্ষী হয় বা সে যদি সাক্ষী দিতে ব্যর্থ হয়, আদালত কি করলো, লিখিতভাবে অনুরোধ করছে, আদালত তাকে সাক্ষী হওয়ার জন্য সুযোগ দিল। এখন সে সাক্ষী হওয়ার পর কি করলো, সে কোনোভাবেই সাক্ষ্য দিতে পারলো না। তাহলে আসামি যদি সাক্ষী হওয়ার পর সাক্ষ্য দিতে যদি না পারে, তাহলে আদালত কোনো মন্তব্য করতে পারবেন না, এবং তার বিরুদ্ধে অথবা তার সাথে যার সহযোগী অপরাধী যারা আছে তাদের বিরুদ্ধে উদ্ভট কোনো মন্তব্য করা যাবে না বা কোনো অনুমান প্রকাশ করা যাবে না। ধারা 340-এর 3। একজন অ্যাডভোকেট যদি কখনো অপরাধী হয় তাহলে সে নিজের পক্ষে ওকালতি করতে পারবে, কিন্তু অপর কোনো আসামির পক্ষে সে ওকালতি করতে পারবে না। আসামির সাক্ষী হওয়ার যোগ্যতা আছে, কিন্তু তাকে সাক্ষী হওয়ার জন্য কি করা যাবে না, জোর করা যাবে না বা বাধ্য করা যাবে না। ধারা 341 বলা হয়েছে, আসামি ব্যক্তি যদি আদালতের কার্যক্রম বুঝতে যদি না পারে তাহলে আদালতের করণীয় কি। আদালত কি করবে, আসামি কোনো কিছুই বুঝতেছে না, আদালত ওই অপরাধের বিচার কার্যক্রম এবং অনুসন্ধান কার্যক্রম কি করবেন, চালিয়ে যাবেন। চালিয়ে যাওয়ার পর আদালত কি করবেন, রায় প্রদান করবেন। রায় প্রদান করার পর যদি ওই অপরাধী ব্যক্তির দণ্ড হয়, তাহলে এই দণ্ড যদি হাইকোর্ট বিভাগ ব্যতীত অন্য কোনো আদালত যদি দিয়ে থাকে, তাহলে নথিপত্র সহ কাগজপত্র সহ মামলাটি কি করতে হবে, হাইকোর্ট বিভাগে প্রেরণ করতে হবে। হাইকোর্ট বিভাগে যখন প্রেরণ করা হবে, হাইকোর্ট বিভাগ নতুন করে সিদ্ধান্ত দেবেন। নতুন করে সিদ্ধান্ত দেবেন, হাইকোর্ট বিভাগ যেমন উপযুক্ত মনে করবেন তেমন আদেশ দেবেন। ধারা 342। আসামির জবানবন্দি গ্রহণ করার ক্ষমতা, অর্থাৎ আসামির জবানবন্দি কখন গ্রহণ করা যাবে। ধারা 342-এর 1। আসামির বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি সাক্ষ্য দেয়, তাহলে সেই সাক্ষ্যর উপর ব্যাখ্যা প্রকাশ করার জন্য আসামিকে সুযোগ দিতে হবে। সেই সুযোগ দেওয়ার জন্য কি করতে হবে, আদালত আসামিকে কি করবে, সাধারণভাবে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। অনুসন্ধানের ক্ষেত্রে অথবা বিচারের যে কোনো পর্যায়ে আসামিকে কি করতে পারেন, বিভিন্ন ধরনের সাধারণভাবে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। ধারা 342-এর 342 দিয়ে বলা হয়েছে, যখন আদালত প্রশ্ন জিজ্ঞাসা করবে তখন আসামি যদি ভুল তথ্য দেয়, মিথ্যা তথ্য দেয় বা মিথ্যা সাক্ষ্য দেয়, তাহলে কি করা যাবে না, তাকে দণ্ডনীয় করা যাবে না। ধারা 342-এর 3-এ বলা হয়েছে, আসামি যদি সঠিকভাবে সুন্দরভাবে যদি জবাব দেয় বা জবানবন্দি প্রদান করে, তাহলে সেই জবানবন্দি বিচারের ক্ষেত্রে অথবা অনুসন্ধানের ক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে। ধারা 342-এর 4। আসামিকে কোনো প্রকার শপথ গ্রহণ করানো যাবে না। ধারা 342-এর 4। ধারা 340 থেকে ধারা 342 বুঝতে কারো কোনো সমস্যা আছে? সমস্যা নাই স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন না? জি স্যার। ধারা 344। ধারা 344-এ বলা হয়েছে, কার্যক্রম স্থগিত বা মুলতবি রাখার ক্ষমতা। আদালত যখন কোনো বিচার কার্যক্রম চলে তখন কি করতে পারেন, আদালত নিজেই কার্যক্রম স্থগিত করতে পারেন বা মুলতবি রাখতে পারেন, বা সাময়িক সময়ের জন্য ওটা কি করা যায়, স্থগিত করা যায় বা মুলতবি রাখা যায়। এই মুলতবি রাখার ক্ষমতা কার, আদালতের। আদালতের বিচারকের বা ম্যাজিস্ট্রেটের। অথবা আসামিকে হাজতে প্রেরণ বা হাজতে প্রেরণের যে যুক্তিসঙ্গত কারণ, এগুলা কে প্রেরণ করতে পারেন, আদালত প্রেরণ করতে পারেন। ধারা 344-এর 1। ধারা 344-এর 1-এ বলা হয়েছে, সাক্ষীর অনুপস্থিতিতে, অর্থাৎ সাক্ষী যদি হাজির না হয়, যেমন ফৌজদারি কার্যবিধির 171 দ্বারা কি বলা হয়েছিল, সাক্ষী এবং বাদীকে আদালতে হাজির করার দায়িত্ব কার, পুলিশ অফিসারের। সাক্ষী এবং বাদীকে আদালতে হাজির করার দায়িত্ব কার, পুলিশ অফিসারের। যদি কোনোভাবে সাক্ষী আদালতে উপস্থিত না হয়, অর্থাৎ অনুপস্থিত থাকে,
বা অন্য কোনো কারণে যদি অনুসন্ধান বা বিচার স্থগিত বা মুলতবি রাখার প্রয়োজন হলে কারণ উল্লেখপূর্বক লিখিত আদেশ দ্বারা অনুসন্ধান বা বিচার মুলতবি রাখতে পারেন। এক্ষেত্রে আসামি হাজতে থাকলে ওয়ারেন্ট দ্বারা পুনরায় হাজতে রাখতে পারেন। অর্থাৎ আদালত যদি চায়, আদালত যদি শুধু চাইলেই হবে না, আদালত শুধু চাইলেই হবে না, কারণও থাকতে হবে। এখন দেখা গেল মামলার শুনানি চলতেছে, বা দেখা গেল আদালতে বাদী ফরিয়াদি সাক্ষী প্রত্যেককে হাজির করা হয়েছে, কিন্তু সাক্ষী হাজির হয় নাই, সাক্ষী হাজির হয় নাই। এখন একটা অপরাধের প্রমাণ করতে গেলে কি সাক্ষ্য প্রমাণ দরকার। এখন সাক্ষ্য প্রমাণ কে দেবে? সাক্ষী দেবে, সাক্ষী মৌখিক বক্তব্য দেবে, সাক্ষীর কাছে যদি দালিলিক কোনো প্রমাণ থাকে দালিলিক কোনো প্রমাণ দেবে, বা সাক্ষী অপরাধ যখন হয়েছে তখন সাক্ষী ভিডিও করছে, এই করছে সেই করছে, যাই কিছু পাওয়া যাক না কেন, যে কোনো তথ্য পাওয়া যাক না কেন, সেই তথ্য কে দেবেন? বাদী দেবেন এবং সাক্ষী দেবেন। এবং সাক্ষী যদি বিচারের ক্ষেত্রে যদি আদালতে অনুপস্থিত থাকে, আদালতে যদি হাজির না হয়, ফৌজদারি কার্যবিধি আইনের 171 ধারা অনুযায়ী আসামির বাদী কি সাক্ষীর আদালতে হাজির হওয়ার কথা ছিল, এখন আদালতে সাক্ষী হাজির হয় নাই, আদালতে সাক্ষী হাজির হয় নাই, সেক্ষেত্রে আদালতে সাক্ষী অনুপস্থিত। এই অনুপস্থিতির কারণে অথবা অন্য কোনো কারণে আদালত যদি মনে করেন অনুসন্ধান কার্যক্রম বা বিচার কার্যক্রম স্থগিত বা মুলতবি রাখা প্রয়োজন, তাহলে কারণ উল্লেখপূর্বক লিখিত আদেশ দ্বারা অনুসন্ধান বা বিচার কার্যক্রম মুলতবি রাখতে পারেন। এক্ষেত্রে আসামি যদি হাজতে থাকে, অর্থাৎ আসামিকে যদি পূর্বে গ্রেপ্তার পূর্বক জেল হাজতে রাখা হয় এবং জেল হাজত হতে যদি পুলিশের মাধ্যমে কোর্টে যদি হাজির করানো হয়, তাহলে তাকে কি করতে হবে? পুনরায় জেল হাজতে প্রেরণ করতে হবে, ধারা 344-1। তবে শর্ত থাকে যে ম্যাজিস্ট্রেট কোনো আসামিকে মুলতবির ক্ষেত্রে এক সময়ে 15 দিনের বেশি সময়ের জন্য এক সময়ে 15 দিনের বেশি সময়ের জন্য হাজতে পাঠাতে পারবেন না। অর্থাৎ আদালত বা বিচারক বা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন কোনো অপরাধের বিচার কার্যক্রম স্থগিত বা মুলতবি রাখা প্রয়োজন এবং সেই সাথে আসামিকে কি করা প্রয়োজন? কারাগারে পাঠানো প্রয়োজন। এই কারাগারে পাঠানোর যদি প্রয়োজন হয়, তাহলে ওই আসামিকে সর্বোচ্চ 15 দিন, তার অধিক কারাগারে সময় রাখা যাবে না, কারাগারে প্রেরণ করা যাবে না, তার অধিক সময় নিয়ে কারাগারে প্রেরণ করা যাবে না। ধারা 344-2, হাইকোর্ট বিভাগ ব্যতীত অন্য কোনো আদালত কর্তৃক প্রদত্ত আদেশ লিখিত এবং জজ বা ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। অর্থাৎ হাইকোর্ট বিভাগ ব্যতীত যদি অন্য কোনো আদালত কর্তৃক আদেশ দেওয়া হয়, তাহলে আদেশটি অবশ্যই লিখিত হতে হবে এবং জজ বা ম্যাজিস্ট্রেট বা বিচারক যেই থাকবেন না কেন তাদের দ্বারা স্বাক্ষরিত হতে হবে। ধারা 344-2। অর্থাৎ যে আদালত বিচার কার্যক্রম করবেন, বিচার কার্যক্রম শেষে যদি মনে হয় যে না, অপরাধটি বিচার কার্যক্রমটি বা অনুসন্ধান কার্যক্রমটি স্থগিত রাখা প্রয়োজন বা মুলতবি রাখা প্রয়োজন, যে ম্যাজিস্ট্রেট বা যে বিচারক অপরাধের কার্যক্রম মুলতবি করবেন বা স্থগিত ঘোষণা করবেন, সেই জজ বা ম্যাজিস্ট্রেট কি করবেন বা বিচারক কি করবেন? ওই মুলতবির একটি লিখিত আদেশ করবেন, আদেশে তিনি নিজে স্বাক্ষর করবেন, নিজে স্বাক্ষর করবেন। ধারা 344-2। নোট রাখেন, নোট: আসামি হাজতে থাকলে 15 দিনের বেশি সময়ের জন্য মুলতবি দেয়া যাবে না। অর্থাৎ আসামি যদি হাজতে থাকে, পূর্বে যদি হাজতে আটক থাকে, তাহলে সেই আসামিকে হাজতে প্রেরণ করে 15 দিনের বেশি সময় মুলতবি রাখা যাবে না। মুলতবির আদেশটি লিখিত ও কারণ উল্লেখ করতে হবে। মুলতবির আদেশটি, অর্থাৎ যে আদেশটি মুলতবি করা হবে, মুলতবির যে আদেশটি থাকবে সেই আদেশটি অবশ্যই লিখিত হতে হবে এবং কি কারণে মুলতবি ঘোষণা করা হতেছে, আসামি সাক্ষী অনুপস্থিত হয় নাই, সাক্ষী হাজির হয় নাই, বিচার কার্যক্রম করা যাইতেছে না, অথবা শুক্রবার শনিবার পড়ছে, ছুটির দিন পড়ছে, এই জন্য মুলতবি ঘোষণা করা হলো, অথবা সামনে ভ্যাকেশন আছে, ছুটির আছে, যাতে আমদুদের আছে, ঠিক আছে, বিভিন্ন কারণে যদি মনে করে যে না, এটা বন্ধ রাখা প্রয়োজন বা স্থগিত রাখা প্রয়োজন বা মুলতবি করা প্রয়োজন, তাহলে কি করতে পারেন? কারণ উল্লেখপূর্বক লিখিত আদেশ দ্বারা মুলতবি করতে পারেন। মুলতবির আদেশে 3টি বিষয় উল্লেখ থাকতে হবে। এখানে জজ, বিচারক বা ম্যাজিস্ট্রেট যেই মুলতবি ঘোষণা করবেন, মুলতবির যে লিখিত আদেশটি থাকবে সেই আদেশে 3টি বিষয় অবশ্যই উল্লেখ থাকতে হবে। প্রথম বিষয়টি হলো কারণ।
কি কারণে মুলতবি ঘোষণা করা হবে? যে সাক্ষী হাজির হয় নাই, একটা কারণ হতে পারে সাক্ষী হাজির হয় নাই। কারণের যৌক্তিকতা, কারণের যৌক্তিকতা কি, এবং সময়কাল, অর্থাৎ কি কারণে হাজির হয় নাই বা কি কারণে হাজির হতে পারে নাই, সে যৌক্তিকতা উল্লেখ করতে হবে। সেই সাথে কত সময়ের জন্য, কত সময়ের জন্য মুলতবি ঘোষণা করা হইতেছে, কত সময়ের জন্য মুলতবি ঘোষণা করা হইতেছে সে সময়টা উল্লেখ করতে পারে। তাহলে কি কি উল্লেখ থাকবে? কারণে উল্লেখ থাকবে, কারণের যৌক্তিকতা উল্লেখ থাকবে, কারণ থাকবে, সাথে সাথে কারণের যৌক্তিকতা থাকতে হবে, কারণটা সঠিক যুক্তিসঙ্গত হতে হবে। সেই সাথে সময়কালটা, সময় কতদিন হবে, 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, আর 15 দিনের অধিক তো মুলতবি ঘোষণা করাই যাবে না, ধারা 344। তাহলে ধারা 340-এ আসামির আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য, সেই সাথে আসামি সাক্ষী হওয়ার যোগ্যতা রাখে। 341, আসামি যদি আদালতের কার্যক্রম না বোঝে তাহলে আদালতের করণীয় কি? ধারা 342, আসামি কি করতে পারেন? আসামি জবানবন্দি দিতে পারেন। আসামির জবানবন্দি কোন ক্ষেত্রে দিতে পারেন? কোন সাক্ষী হাজির হওয়ার পর যদি সেই সাক্ষীর বক্তব্যের উপর ব্যাখ্যা প্রদান করার প্রয়োজন হয়, তাহলে আদালত বিচারের ক্ষেত্রে বা অনুসন্ধানের ক্ষেত্রে যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে আসামিকে কি করতে পারেন? জিজ্ঞাসাবাদ করতে পারেন, এবং সেই জিজ্ঞাসাবাদের উপর আসামির আত্মপক্ষ, সে আর জিজ্ঞাসাবাদের উপর আসামির জবানবন্দি প্রদান করতে পারেন। ধারা 342-এর 1, ধারা 342-এর 1, ধারা 342-এ দিয়ে বলা হয়েছে আসামি যে জবানবন্দি প্রদান করবেন আর যে জবাব দিবেন, বা যে আসামি যদি জবাব দিতে অস্বীকার করে অথবা মিথ্যা জবাব দেয়, তাহলে আসামিকে দণ্ড প্রদান করা যাবে না বা দণ্ডনীয় করা যাবে না। আর 3-এ বলা হয়েছে জবাব দিলে, আসামি যদি জবাব দেয়, সঠিকভাবে জবাব দেয়, তাহলে সেই জবাব কি করা যাবে? অনুসন্ধানের ক্ষেত্রে অথবা বিচারের ক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে। তারে বলা হয়েছে আসামিকে কোনোভাবে শপথ গ্রহণ করানো যাবে না। ধারা 344-এ যাকে বলা হয়েছে সাক্ষী যদি কোনো কারণে অনুপস্থিত থাকে, অথবা সাক্ষীর অনুপস্থিতির কারণে, অথবা যদি অন্য কোনো কারণে অনুসন্ধান বা বিচার স্থগিত বা মুলতবি রাখার প্রয়োজন হয়, তাহলে কারণ উল্লেখ পূর্বক জজ বা ম্যাজিস্ট্রেট বা বিচারক লিখিত আদেশ দ্বারা স্বাক্ষরিত পূর্বক একটি মুলতবি রাখার বা স্থগিত রাখার আদেশ দিতে পারেন। এক্ষেত্রে আসামি যদি আগেই যদি হাজতে থাকতো, তাহলে সেই আসামিকে পুনরায় হাজতে প্রেরণ করতে পারেন, এবং এক্ষেত্রে সময় 15 দিনের বেশি হবে না, 15 দিনের বেশি হবে না, বা 15 দিনের বেশি সময় নিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা যাবে না। দিয়ে বলা হয়েছে হাইকোর্ট বিভাগ ব্যতীত অন্য কোনো আদালত কর্তৃক যদি এই আদেশ দেওয়া হয়, তাহলে আদেশটি অবশ্যই লিখিত হতে হবে, এবং যে বিচারক থাকবেন বা যে জজ বা ম্যাজিস্ট্রেট থাকবেন বা বিচারক থাকবেন তার দ্বারা অবশ্যই স্বাক্ষরিত হতে হবে। ধারা 344, ধারা 344। তাহলে ধারা 340 থেকে ধারা 344, 40, 41, 42, ধারা 344, বুঝতে কারো কোনো সমস্যা আছে? তার ধারা 344 একে তো শুধু সাক্ষীর অনুপস্থিত, মানে আসামির সাক্ষীর, যে বিচারটা, সাক্ষী না যদি অনুপস্থিত থাকে তাহলে তার বিচার কার্যক্রমটা ফাঁসাবো, তাই তো? হ্যাঁ, সাক্ষী যদি অনুপস্থিত থাকে, অথবা আদালত যদি মনে করেন যে অন্য কোনো কারণে এই বিচার কার্যক্রম বা অনুসন্ধান কার্যক্রম স্থগিত রাখা প্রয়োজন আছে। হতে পারে না, দেখা গেল যে যে ম্যাজিস্ট্রেট বা যে বিচারক বা যে জজ বিচার করতেছে তার কোনো আত্মীয় মারা গেছে, ঘনিষ্ঠ কোনো আত্মীয়, এখন দেখা গেল সেখানে যাওয়া দরকার। এখন 2 দিনের জন্য মুলতবি ঘোষণা করলো বা 5 দিনের জন্য মুলতবি ঘোষণা করলো বা স্থগিত রাখলো, যে 5 দিন পরে বিচার কার্যক্রম চলমান থাকবে। হতে পারে না এরকম? হম। এরকম হতে পারে। এখন এই সকল ক্ষেত্রে যদি সাক্ষী যদি হাজির না হয়, সাক্ষী হাজির না হলে বিচার কি করবে? সাক্ষী হাজির না হলে কি বিচার করবে? সাক্ষী না যে হাজির না হলে, অথবা অন্য কোনো কারণে আদালত যদি মনে করেন বা বিচারক যদি মনে করেন অন্য কোনো কারণ আছে, সেই ক্ষেত্রে এই বিচার কার্যক্রম বা অনুসন্ধান কার্যক্রম স্থগিত রাখা প্রয়োজন বা মুলতবি রাখা প্রয়োজন, সেই ক্ষেত্রে কি করতে পারেন? লিখিত আদেশ দ্বারা মুলতবি রাখার জন্য আদেশ দিতে পারেন। অবশ্যই আদেশটি কি হতে হবে? লিখিত হতে হবে, এবং ওই জজ বা বিচারক বা ম্যাজিস্ট্রেট কর্তৃক অবশ্যই স্বাক্ষরিত হবে। আর এখানে আসামি যদি পূর্বে যদি জেল হাজতে আটক থাকে, বা আসামিকে যদি হাজত থেকে বের করে যদি আদালতে যদি হাজির করানো হয়, তাহলে সেই আসামিকে কি করতে হবে? পুনরায় জেল হাজতে প্রেরণ করতে হবে। কিন্তু এক্ষেত্রে অবশ্যই
সময় 15 দিনের অধিক হবে না। আর দিয়ে বলা হয়েছে হাইকোর্ট বিভাগ ব্যতীত যদি অন্য কোনো আদালত যদি এই মুলতবি রাখার আদেশ দেয় বা স্থগিত রাখার আদেশ দেয়, তাহলে আদেশটি কি হতে হবে? অবশ্যই লিখিত হতে হবে, এবং ওই জজ বা বিচারক বা ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। ধারা 344-2। কথা বোঝা গেল না? বুঝতে আর কোনো সমস্যা আছে? বুঝতে পারছি আর স্যার। কোনো আর কোনো প্রশ্ন? না। আর এখানে যে মুলতবির আদেশটা দেয়া হবে, মুলতবির যে আদেশ, এটা এমসিকিউ আসতে পারে। মুলতবির আদেশে কয়টি বিষয় উল্লেখ থাকতে হবে? একটি, দুইটি, তিনটি, চারটি? অবশ্যই উত্তর হবে তিনটি। কারণ, কারণের যৌক্তিকতা। একটা কারণ দেখালাম, সাক্ষী হাজির হয় নাই, ঠিক আছে, এই কারণের যৌক্তিকতা আছে, সাক্ষী হাজির হয় নাই, সেজন্য মুলতবি রাখা হয়েছে। এখন যদি দেন যে আমার মনে চায় নাই, আমি একটা কারণ দেখলাম, আমার মনে চায় নাই, আমি মুলতবি রাখছি, এটা একটা কারণ হতে পারে না, এটা কারণের কোনো যৌক্তিকতাও নাই, ঠিক আছে। আবার যদি দেন যে বিচারক অসুস্থ ছিল, বিচারক অসুস্থ ছিল, সে বিচার কার্যক্রম চালায় যাইতে পারে নাই বা অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করতে পারে নাই, সে মুলতবি ঘোষণা করছে, এটা একটা বিচারক অসুস্থ ছিল, এটার কারণ হতে পারে, এর কারণে যৌক্তিকতাও আছে। এখন একজন মানুষ যখন অসুস্থ হয়, তখন সে বিচার কার্যক্রম চালাইতে পারবে না, এটা কারণের যৌক্তিকতা আছে। আর এখানে সময়কাল, সময়কালটা কয়দিন হবে? 5 দিন, 7 দিন, 2 দিন, 1 দিন, 3 দিন বা 10 দিন? অবশ্যই 15 দিনের বেশি হবে না, 15 দিনের বেশি হবে না। যদি আসামিকে কোর্টে, যদি আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়, সেই জেল হাজতে প্রেরণের ক্ষেত্রে সময় কতদিন হবে না? 15 দিনের বেশি হবে না, মুলতবি রাখা যাবে না। ধারা 344। আর কোনো প্রশ্ন? নাই প্রশ্ন। বুঝতে পারছি। আর সকালবেলার ক্লাসে আজকে একজনও আসেন নাই, ঠিক আছে। জানি সবারই কষ্ট হয় সকালবেলা উঠতে, আমারও কষ্ট হয়। সবাই ইনশাল্লাহ একটু চেষ্টা করবেন আসার জন্য। আমি চাইতেছি মাদকদ্রব্য আইনটা আগামী মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 3 দিনের ভিতরে ইনশাল্লাহ শেষ করে ফেলবো, ঠিক আছে। আমার কথা বুঝতে পারছেন? অত 14-15টা ধারা আছে, 5টা 6টা করে একদিন করে পড়ালে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আর মাদক দ্রব্যটা যদি ইনশাল্লাহ কভার করতে পারেন, তারপরে গুরুত্বপূর্ণ ধারা একটু কমই আছে, সেগুলো ইনশাল্লাহ আমরা টুকটুক করে শেষ করে দেবো। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে ইনশাল্লাহ সকালবেলা 7টা 50 অবশ্যই, সবাই অবশ্যই ইনশাল্লাহ থাকার চেষ্টা করবেন। আর এখানে জাকারিয়া ভাই ছিল, জাকারিয়া ভাই কোথায়? এখন আসে না তো। কি জানি জাকারিয়া ভাই আপনার জ্বালায় না? না, 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 জাকারিয়া আর রায়ান স্যার ক্লাস, এই আইডি কার্ড। এই আইডিটা কি তাহেরেরই নাকি? তাহেরের তো আইডি দেখা যাইতেছে না। হয়তো ক্লাস করে প্রতিদিনই। আমি তো ওইটাই বলি, এটা তো মনে হয় তাহের ভাইয়ের আইডি। এটা তাহেরের আইডি, হ্যাঁ, এটা তার নামটা শো করতেছে না। হ্যাঁ, নামটা হয়তো চেঞ্জ করছে ওই জায়গায়। তার যে জুম আইডি আছে, জুম আইডিতে নাম চেঞ্জ করা যায়, হয়তো সেখানে নাম চেঞ্জ করছে। হুম। যাক, ভালো, এটা সমস্যা তাহেরের না। আইডি। তার সাথে তাহের ভাই আবার কথা একটু কমও বলে। হ্যাঁ, ওই যে বাইরে ডিউটি থাকে তো অনেক সময় ঘরে কথা কইতে পারে না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। সবাই ইনশাল্লাহ সকালে ক্লাসে থাকার জন্য চেষ্টা করবেন, ইনশাল্লাহ আমিও চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।